Assalamu alaikum. Hope you are well. Today I'm going to take your project management class. Today discuss about the chapter 2 project initiation. Project initiation. Project initiation টা কি আসলে? Project initiation is a formal recognition that a new project or the next phase in the existing project should begin and resources should be committed to the project. That means আমরা যখন কোনো একটা প্রজেক্ট শুরু করি বা যখন একটা প্রজেক্ট স্টার্ট করি ওই স্টার্টিংটাকে আসলে প্রজেক্ট ইনিশিয়েশন বলতেছে। দ্যাট মিনস হচ্ছে দেখেন কোনো একটা প্রজেক্ট যদি স্টার্ট করার জন্য আমাদেরকে অনেক কিছু জিনিস লাগে। আমরা কিন্তু হুট করে কোনো একটা প্রজেক্ট স্টার্ট করতে পারি না। যেমন কোনো একটা বিজনেসের ক্ষেত্রে যখন আমরা প্রজেক্ট স্টার্ট করি সেটার ক্ষেত্রে কি হয়ে থাকে দেখেন সেটাকে হয়তো বা প্রজেক্টটাতে ওই বিজনেসটাতে প্রজেক্টের নিড প্রয়োজন অথবা ডিমান্ড আছে প্রজেক্টের অথবা অপরচুনিটিস আছে অথবা কোনো একটা প্রবলেম ফেস করছে সেজন্য কি একটা হচ্ছে প্রজেক্টটা ইনিশিয়েট করতে পারছে। দ্যাট মিনস হচ্ছে কোনো একটা প্রজেক্ট ইনিশিয়েট করার জন্য আমাদের কিছু জিনিস প্রয়োজন যার প্রেক্ষিতে বা কিছু জিনিসের বেসিসে কি হয় একটা প্রজেক্ট ইনিশিয়েট করা হয়ে থাকে। দ্যাট মিনস হচ্ছে কিছু ইনপুট দেওয়া হয়ে থাকে। ইনপুটের বেসিসে কিন্তু একটা প্রজেক্ট কি করা হয়ে থাকে ইনিশিয়েট হয়ে থাকে। দ্যাট মিনস হচ্ছে এখানে কিছু ইনপুট থাকে প্রজেক্টের ক্ষেত্রে যেমন কন্ট্রাক্ট। আপনি যখন কোনো একটা কন্ট্রাক্ট করবেন তার বেসিসে কিন্তু একটা প্রজেক্ট ইনিশিয়েট হয়ে থাকে। তারপর হচ্ছে ম্যাথডস থাকে এবং আউটপুটস থাকে। আমরা এগুলো ডিটেলস ফার্দার স্লাইডে ডিসকাস করব। তাহলে কোনো একটা কন্ট্রাক্টের ভিত্তিতে কি হয়ে থাকে প্রজেক্ট ইনিশিয়েট হয়ে থাকে। এরপর হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য ওয়ার্ক। আমরা যখন কোনো একটা বিজনেসের নিড থাকে যেমন আমরা একটা বিজনেসে নতুন একটা বিজনেস লঞ্চ করছি বা নতুন একটা বিজনেস স্টার্ট করছি তার জন্য একটা বিল্ডিং দরকার। তাহলে আমি একটা বিল্ডিংয়ের প্রজেক্ট ইনিশিয়েট করলাম। তাহলে দেখেন বিজনেস নিডের কারণে কি হয় একটা প্রজেক্ট ইনিশিয়েট হয়ে থাকে। সেম ওয়েজ একটা প্রোডাক্ট রিকোয়ারমেন্টস প্রোডাক্ট সরি প্রোডাক্ট রিকোয়ারমেন্টসের জন্য। তার মানে হচ্ছে দেখেন কোনো একটা প্রোডাক্টে যদি আমি একটা নতুন কিছু অ্যাড করতে যাই তারপর তার জন্য যে প্রজেক্ট ইনিশিয়েট হয়ে থাকে অথবা আমি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি তখন একটা কি হয়ে থাকে যে প্রজেক্টটা ক্রিয়েট হয়ে থাকে তার মাধ্যমে কিন্তু একটা প্রজেক্ট ইনিশিয়েট হয়ে থাকে তার মাধ্যমে একটা প্রজেক্ট স্টার্ট হচ্ছে। এরপর হচ্ছে অর্গানাইজেশন স্ট্র্যাটেজিক গোলস। স্বাভাবিকভাবে অর্গানাইজেশন স্ট্র্যাটেজিক গোলসের মাধ্যমে কিন্তু একটা প্রজেক্ট ইনিশিয়েট হতে পারে। এরপর হচ্ছে দেখেন এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস থাকে যার কারণে হচ্ছে আমাদের একটা প্রজেক্ট লঞ্চ হয়ে থাকে স্বাভাবিকভাবে স্টার্ট হয়ে থাকে। কালচারাল কিছু ফ্যাক্টরস থাকে, স্ট্রাকচারাল ফ্যাক্টরস, স্ট্যান্ডার্ড ফ্যাক্টরস, ইনফ্রাস্ট্রাকচার, এক্সিস্টিং হিউম্যান রিসোর্স। এইসব কারণে কিন্তু কি হয়ে থাকে একটা নতুন প্রজেক্ট শুরু হয়ে থাকে। তারপর হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট, ওয়ার্ক অথরাইজেশন সিস্টেম, মার্কেট প্লেস কন্ডিশনস, রিস্ক টলারেন্স, PMIS প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এসব কারণে কিন্তু একটা নতুন প্রজেক্ট কী হতে পারে শুরু হতে পারে এবং তার ইনিশিয়েটিভ স্টেপগুলো সে নিতে পারে। এরপর হচ্ছে অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। কিছু অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস আছে যেগুলোর কারণে কিন্তু একটা প্রজেক্ট শুরু হয়ে থাকে। সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিউরস, স্ট্যান্ডার্ড গাইডলাইন্স, টেমপ্লেট, কমিউনিকেশন রিকোয়ারমেন্টস, project closure requirements, financial control procedures, change management procedures, risk control procedures and approving procedures. That means দেখেন একটা প্রজেক্ট শেষ হবে আর একটা প্রজেক্ট শুরু হবে তাহলে অর্গানাইজেশন কিছু অ্যাসেট থাকে ফিনান্সিয়াল অ্যাসেট তারপর রিস্ক ম্যানেজমেন্ট রিস্কের জন্য বা কমিউনিকেশন গ্যাপের জন্য এই ধরনের বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টসের জন্য কিন্তু কি হতে পারে আরেকটা নতুন প্রজেক্ট বা আগে যে প্রজেক্টগুলো আছে সেগুলো বন্ধ হয়ে গেলেও কিন্তু আরেকটা নতুন প্রজেক্ট কি হতে পারে স্টার্ট হতে পারে। এই সবগুলো একটা রিজনস বা বেসিসের কারণে কিন্তু একটা কি হয় নতুন প্রজেক্ট স্টার্ট হয়ে থাকে। এরপর হচ্ছে প্রজেক্ট সিলেকশন মেথড। আমরা অনেকগুলো মেথডসের মাধ্যমে কি করতে পারি একটা প্রজেক্টকে সিলেক্ট করতে পারি। সেগুলো হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস, আইডিয়া জেনারেশন মেথড, স্টেক হোল্ডার অ্যানালাইসিস, ডিসিশন মডেলস, benefit measurement methods, and analysis of the assumption and limitations. Now, problem analysis. প্রবলেম অ্যানালাইসিসের ক্ষেত্রে দেখেন একটা প্রজেক্ট ইনিশিয়েট হওয়ার পর
বা একটা প্রজেক্ট ইনিশিয়েট হওয়ার আগে আমাদের কি করতে হবে, একটা প্রবলেমকে অ্যানালাইসিস করে নিতে হবে। প্রবলেম অ্যানালাইসিসগুলো আমরা অনেকগুলো মেথডস বা টেকনিক্সের মাধ্যমে করতে পারি। যেমন হচ্ছে প্রবলেম ফাইন্ডিং মেথডস। প্রথমে হচ্ছে আমাদেরকে নর্মালি প্রবলেমের কারণটা কি হবে, কি কারণটাতে প্রবলেম হয়ে থাকে সেই কারণটা আমাকে খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে গ্রুপিং অ্যান্ড অর্ডারিং। এরপর হচ্ছে ডিফাইন ট্রিগার অ্যান্ড আউটকামস। প্রবলেম ট্রি, এখানে প্রবলেম অ্যানালিসিসের মেথডের মধ্যে হচ্ছে প্রবলেম ট্রিটা একটা পপুলার অ্যানালাইসিস মেথড। এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে হচ্ছে নর্মালি আমরা একটা গাছের কথা চিন্তা করি, আমরা একটা গাছের কথা যখন চিন্তা করি, গাছের বডিটা যখন থাকে, ট্রাঙ্কটা যখন থাকে, সেটা হচ্ছে আমাদের মেন প্রবলেম। মানে এটা হচ্ছে আমরা সিন করি, এটাই আমাদের চোখে দেখা যায়, তাহলে এটাই হচ্ছে আমাদের কি প্রবলেমটা। এরপর হচ্ছে আমাদেরকে যখন প্রবলেমটা আমরা দেখব, তখন আমাদেরকে মেন কাজটা কি, প্রবলেম যখন দেখবেন তখন সাথে সাথে এর কজটা, দ্যাট মিনস হচ্ছে একটা গাছের কি থাকে, রুট থাকে, শিকড় থাকে। দ্যাট মিনস হচ্ছে এর রুটে গিয়ে আমরা কজটা, মানে দ্যাট মিনস হচ্ছে প্রবলেমের কজ কি কারণে এই প্রবলেমটা হচ্ছে সেটা বের করে নিতে হবে। এটা হচ্ছে প্রবলেম দেখার সাথে সাথে আপনি কি করতে হবে, প্রবলেম কি কারণে হচ্ছে এর মেন রিজনটা কি, সেগুলো আপনাকে বের করে নিতে হবে। এরপর হচ্ছে আপনাকে চিন্তা করে নিতে হবে প্রবলেম, এই আমরা যে প্রবলেমটা ফেস করছেন বা প্রবলেমটা দেখছেন, তার কারণে আমরা কি ধরনের এফেক্ট হতে পারে আপনার বিজনেসে বা আপনার আদার্স যে সার্কামস্টেন্স আছে ওখানে মধ্যে আপনি কী ধরনের প্রবলেমগুলো, সিচুয়েশনগুলো ফেস করতে পারেন, আমরা কী ধরনের এফেক্ট করতে পারে, কতটুকু প্রভাব বিস্তার করতে পারবে আপনার এই প্রবলেমটা। এটাই হচ্ছে আপনার শাখা প্রশাখাগুলো, মানে কতটুকু আমরা এটা প্রভাব বিস্তার করতে পারবে সেটা হচ্ছে অ্যানালাইসিস করা। দ্যাট মিনস হচ্ছে এই প্রবলেম অ্যানালাইসিস মেথডের মধ্যে এই প্রবলেম ট্রির মাধ্যমে কিন্তু আমাদেরকে অনেকটা প্রবলেমের অ্যানালাইসিসগুলো করতে হয়। এটা একটা নর্মালি পপুলার টেকনিক বলা যায় প্রবলেম অ্যানালাইসিসের ক্ষেত্রে। এরপর হচ্ছে আইডিয়া জেনারেশন টেকনিক্স। আইডিয়া জেনারেশন টেকনিক্সের মধ্যে আমরা অনেকগুলো মেথড দেখছি। ব্রেন স্ট্রমিং, 6-3-5, CNB বা কালেকটিভ নোট মেথড, বেঞ্চমার্কিং অ্যান্ড ডেলফি মেথড। দেখেন, যখন আমরা একটা প্রবলেম অ্যানালিসিস করে ফেলাম বা কখন একটা প্রজেক্ট স্টার্ট করি, তখন আমাদের মেন হচ্ছে আইডিয়াটা জেনারেট করা। আমাদের আইডিয়াগুলো কোত্থেকে আসে, আমাদের কিন্তু অনেক রকম আইডিয়া চলে আসে এবং আইডিয়াগুলো আসার অনেকগুলো স্টেপও থাকে। মেথডসগুলো হচ্ছে নর্মালি হচ্ছে ব্রেন স্টর্মিং, যে ব্রেন স্টর্মিং মেথড, এটা হচ্ছে অনেকটা গ্রুপ স্টাডির মতো বা গ্রুপলি যখন বসা হয়, অনেকগুলো পিপল ধরেন একসাথে গ্রুপলি বসছে এবং তাদের সবার যে আইডিয়া থাকে সেই আইডিয়াগুলো কী করে, তারা একটা কাগজে লিখে ফেলবে। দ্যাট মিনস আমরা যখন 5 জন বা 6 জন বা 10 জন একটা গ্রুপলি বসবো এবং আমাদের এই আইডিয়াগুলো, যে আইডিয়াটা আমাদের প্রথমেই আসবে মাথায়, সেই আইডিয়াটা আমরা লিখে কি করব, আমরা জমা দিব এবং ওই আইডিয়াগুলো থেকে কিন্তু পরে দিয়ে কি করা হয়, যে স্ক্রিনিং করার মাধ্যমে আমাদেরকে আইডিয়াটা সিলেক্ট করে নিতে হয়। দ্যাট মিনস হচ্ছে গ্রুপলি যখন বসে একটা গ্রুপ টিম বা যখন বসে কোনো একটা আইডিয়া সিলেক্ট করে থাকে, তাদের অপিনিয়নগুলো দিয়ে থাকে, টিমের মেম্বাররা অপিনিয়নগুলো একটা কাগজে লিখে দিতে পারে অথবা মুখেও দিতে পারে, অনেক সময় দিয়ে থাকে এবং ওখান থেকে যখন একটা আইডিয়া সিলেক্ট করা হয় সেটা হচ্ছে ব্রেন স্ট্রমিং মেথড বলা হয়ে থাকে। এরপর দেখেন 6-3-5, এই মেথডটা কি দেখেন, 6-3-5 হচ্ছে ব্রেন স্ট্রমিংয়ের ক্ষেত্রে দেখা যায় অনেকজন মানুষ থাকে, মানে স্বাভাবিকভাবে যখন অনেকগুলো পিপল থাকবে, অনেক ধরনের অপিনিয়ন দিবে, তো অনেক ধরনের অপিনিয়ন থেকে কিন্তু আপনার অনেকগুলো আইডিয়া থেকে কিন্তু আপনার স্ক্রিনিং বা বেছে নেওয়াটা অনেক জন্য কষ্টদায়ক হতে পারে। সেই জন্য হচ্ছে অনেকটা মডিফাই করে হচ্ছে 6-3-5, দ্যাট মিনস হচ্ছে এখানে 6 জন, 6 জন, এই 6 জন পিপল থাকবে এবং তারা প্রত্যেকে 3টা করে আইডিয়া লিখবে। 6 জন পিপল কি করবে, 3টা করে আইডিয়া দিবে এবং সেগুলো কয় মিনিটের ভিতর, 5 সেকেন্ডের ভিতর। এটাকে 6-3-5 মেথড বলা হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে 6 পিপল থাকবে, 6 পিপলের 3টা আইডিয়া দেওয়া থাকবে এবং সেগুলো কয়েক সেকেন্ড, 5 সেকেন্ডের ভিতর লিখতে হবে। দ্যাট মিনস ওইখান থেকে আমরা যে আইডিয়াটা সিলেক্ট করে নিব সেটা হচ্ছে 6-3-পিপল, বা যে মেথডে আমরা আইডিয়াটা সিলেক্ট করছি সেটা হচ্ছে 6-3-5 আইডিয়া জেনারেশন টেকনিক। এরপর হচ্ছে CNB বা কালেকটিভ নোট
সরি কালেকটিভ নোটবুক, এটা অনেকটা হচ্ছে আমরা যে ব্রেনস্টর্মিং পড়েছি ওই গ্রুপ স্টাডির মতোই বা গ্রুপ অ্যানালাইসিসের মতোই। গ্রুপ অ্যানালাইসিসের মতো এখানে হচ্ছে একজন আমরা মেন কি বলবো এক্সপার্টিস বা মেন একজন সবকিছু অ্যানালাইসিস করবে, সবকিছু দেখবে এমন একজন পিপল থাকবে এবং আর অন্যরা গ্রুপে থাকবে। এই যে একজন থাকে উনি কি করে অনেক কিছু বই রেফার করে দেয়, প্রত্যেকের কাছে এক একটা বই ভিন্ন ভিন্ন বই কি করে থাকেন রেফার করে থাকেন। তাহলে দেখেন ওরা বইগুলা কালেক্ট করার পর যারা গ্রুপের পিপল থাকে গ্রুপের পিপলগুলো কি করে বইগুলা কালেক্ট করার পর ওখান থেকে তাদের আইডিয়াটা লিখে এবং ওখান থেকে কি করা হয় আইডিয়াটা সিলেক্ট করা হয়। তারপর মিনস হচ্ছে অনেকগুলো বইয়ের মাধ্যমে যখন এটা সিলেক্ট করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে নর্মালি কালেকটিভ নোটবুকস। এখানে যে মেন থাকবেন উনি কি করে ওই গ্রুপের পিপল থেকে নর্মালি বইটা প্রোভাইড করে থাকেন। এরপর হচ্ছে বেঞ্চমার্কিং মেথড, এটা হয়তো অনেকে আমরা জানি। নর্মালি বেঞ্চমার্কিং মেথডটা হচ্ছে কম্প্যারিজন করা হয়ে থাকে। দ্যাট মিনস আমার বর্তমানে যে বিজনেস আইডিয়াটা আছে বা বর্তমানে যে বিজনেস প্রসেসগুলো চলছে সেই প্রসেসটা হয়তো বা ভালো না বা হয়তো খারাপ, সেটা আমরা কি করব মার্কেটের যে লিডার থাকে তার সাথে আমরা কম্পেয়ারিং করব। আমাদের মার্কেট লিডার যে বিজনেসের ক্ষেত্রে যে মার্কেট লিডার থাকবে তার সে কী ধরনের প্রসেস ফলো করছে, সে কী ধরনের মেথড ফলো করছে, তার তার মানে ওভারভিউগুলো তার রিভিউগুলো কেমন, তাহলে সব কিছু অ্যানালাইসিস করে মার্কেট লিডারের সাথে নিজেকে অ্যানালাইসিস করার পর কম্প্যারিজন করতে হবে। তাহলে দ্যাট মিনস হচ্ছে আমরা যখন একটা ক্লাসের কথা চিন্তা করি একটা ক্লাসের রোল 1-এর সাথে কি করা হয় নর্মালি রোল 1 আপনার রোল 10, আপনি রোল 1-এর সাথে নিজেকে কম্পেয়ার করবেন। তার বেস হচ্ছে আমরা রোল 1-এ কি ধরনের করে পড়ালেখা করছে, কোন বই ফলো করছে, কোন মেথডগুলো ফলো করছে, কিভাবে লিখছে, সবকিছু কি করছেন আপনি দেখছেন এবং অ্যানালাইসিস করার পর আপনি ওর সাথে কি করছেন নিজেকে কম্প্যারিজন করছেন এবং ওই জিনিসগুলো কি নিজের মধ্যে ফলো করার চেষ্টা করছেন বা বেটার কিছু নিজে ফলো করার চেষ্টা করছেন। নর্মালি সেটাই হচ্ছে বেঞ্চমার্কিং মেথড। ডেলফি মেথড অনেকটা হচ্ছে ব্রেনস্টর্মিং এর মতো। ব্রেনস্টর্মিং যেভাবে গ্রুপ স্টাডি করে পড়ালেখা গ্রুপের মাধ্যমে কোনো একটা আইডিয়া ক্রিয়েট করা হয় বা আইডিয়া জেনারেট করা হয়, ডেলফি মেথডও গ্রুপের মাধ্যমে কি করা হয় একটা আইডিয়া জেনারেট করা হয়। বাট এখানে একটা ডিফারেন্স হচ্ছে এখানে একজন এক্সপার্টিস থাকবে এবং আপনার এই গ্রুপের মেম্বাররা কি করবে এই এক্সপার্টিস থেকে অপিনিয়ন নিতে পারবেন। ব্রেনস্টর্মিং এ যেটা এক্সপার্টিস থাকে না, ওরা নর্মালি গ্রুপের যারা থাকে তারা নিজেরা ডিসকাশন করে, তারা নিজেরাই অপিনিয়ন দিয়ে থাকে। বাট ডেলফি মেথডে কি হয়ে থাকে একটা এক্সপার্টিস থাকে, এই এক্সপার্টিস থেকে এই গ্রুপে যারা থাকবেন গ্রুপ মেম্বাররা কি করবেন বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করবেন, বিভিন্ন ধরনের অপিনিয়ন চাইবেন, আইডিয়া নেবেন এবং তারা ওই এক্সপার্টিস থেকে আইডিয়া নেবে, অপিনিয়ন নিয়ে কোয়েশ্চেন করার পর তারা নিজেরাই কি করবেন আইডিয়াটা সিলেক্ট করবেন। এটাকে নর্মালি কি বলা হচ্ছে ডেলফি মেথড বলা হচ্ছে। এভাবে কিন্তু আমরা অনেকগুলো এই মেথডগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো আইডিয়া ক্রিয়েট করতে পারি বা আইডিয়া জেনারেশন করতে পারি এবং এই আইডিয়াগুলো থেকে পরে দিয়ে কিন্তু আইডিয়া স্ক্রিনিং করে আইডিয়া সিলেকশন করা হয়ে থাকে। দ্যাটস অল ফর মাই টুডেজ ক্লাস। আসসালামু আলাইকুম।